নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বক্তা কল্পনা রয়। তিনি রেজিস্টার্ড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, 29 বছর ধরে প্র্যাকটিস করছেন পার্ক ক্লিনিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। আমি আমাদের বক্তাকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্যোদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমরা আজকে আলোচনা করব প্রবীণ নাগরিকরা কি খেলে এবং কিভাবে থাকলে সুস্থভাবে জীবনকে এনজয় করতে পারেন আর যতটা সম্ভব ভালো থাকতে পারেন। প্রপার ডায়েটের একটা বিশেষ ভূমিকা আছে বলে আমরা ডায়েটিশিয়ান, যারা আমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এই ফিল্ডে কাজ করছি, আমরা সেটা মনে করি। আর এই প্রবীণ নাগরিকদের জন্য যে এই নিউট্রিশন, সেটাকে বলা হয় জেরিয়াট্রিক নিউট্রিশন। এই জেরিয়াট্রিক নিউট্রিশন সাহায্য করবে যতটা সম্ভব রোগমুক্ত বা প্রিভেনশন করে যতটা সম্ভব মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকতে। এবারে দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত যারা বাড়ির অন্যান্য সদস্য আছেন, তারা কারণে এবং অকারণে খাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। বলতে থাকে না না না, এটা খেও না, সেটা খেও না। এই না না শুনলে স্বাভাবিকভাবেই প্রবীণ নাগরিকদের মনে হয় যে সেই খাবারটাই খায়। কাজে এখানে আমাদের বাড়িতে যারা থাকেন প্রবীণ নাগরিকদের সাথে অন্যান্য সদস্যরা, তাদেরও এই নিউট্রিশনের ব্যাপারে একটু বিশেষ ভূমিকা আছে। সবাইকেই সতর্ক থাকতে হবে এই জেরিয়াট্রিক নিউট্রিশনের ব্যাপারে। এজিং প্রসেস বলা হয় যেটাকে, এই সুস্থ এজিং প্রসেসেও অনেক রকম শারীরিক পরিবর্তন, যেরকম ইন্টারনাল এবং এক্সটার্নাল পরিবর্তন হয়ে থাকে। কিছু কিছু পরিবর্তন আপনারা দেখতেই পারেন, যেরকম অনেকের হয় কি দাঁতগুলোর একটু সমস্যা হয়ে যায়, অনেকের হয়তো একটু কানে শুনতে অসুবিধে হয়, অনেকে একটু কিছু কিছু ফিজিক্যাল চেঞ্জ হয়, তবে একটু অনেক সময় গ্যাস ইত্যাদি এগুলোর একটু হজম শক্তিটা হয়তো একটু প্রবলেম হয়ে যায়। অনেকের অনেক ধরনের নিউরোলজিক্যাল বলা হয়, সেই ধরনের প্রবলেম হতে পারে, বা কারো প্রেশার, সুগার ইত্যাদি এই সমস্ত থাকতে পারে আর কি। এই সব কিছু নিয়েও কিভাবে খেলে আপনারা সুস্থ থাকবেন, সেটাই আমার আজকের আলোচ্য বিষয়। সেই জন্য কী করতে হবে, একটা ব্যাপার হয় কি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, এটা 40 বছরের পরের থেকেই হতে থাকে, শরীরের যে ফ্যাট পার্সেন্টেজটা সেটা কি হয়, বেড়ে যায়, আর মাসেল মাস বলা হয় যেটা, সেটা কমতে থাকে। এবারে এই মাসেল মাস যেটাকে বলা হয়, সেটাকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাদের একটা সুষম আহার অথবা ব্যালেন্স ডায়েট খেতে হবে। আজকাল মিডিয়া, তারপর এই বন্ধু সবাই বলে যে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো না, এই কিটো ডায়েট করছো না। এই ইন্টারমিটেন্ট বা ফাস্টিং বা এই সব কিটো ডায়েট, এগুলো কিন্তু সবার জন্য নয়। আর আমার মতে, আমি অনেক বছর এই ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে অনেক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করছি,
সেই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এসবের থেকে আমার মনে হয় বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য একটা সুষম আহারই হচ্ছে বেস্ট। আর এই যারা এল্ডার পপুলেশন অর্থাৎ প্রবীণ নাগরিক, এনাদের সুস্থ থাকার কিছু চাবিকাঠি আছে। সেই চাবিকাঠিগুলো হচ্ছে, একটা হচ্ছে শরীরের ওজন মেনটেন করা, তারপর যাতে কোনো রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না থাকে। তারপরে আমি এর আগেই বললাম, একটু আগেই বলছিলাম যেটা মাসের ব্যাপারটা। মাসেল মাস মানে হচ্ছে আমাদের যদি খাবারের মধ্যে প্রোটিন খাবারগুলো ঠিক উপযুক্ত পরিমাণে না থাকে তাহলে সেটা লস হয় আর ফ্যাট মাসটা বাড়তে থাকে। সেই জন্য মাসেল মাসটা যাতে রক্ষা হয় এবং ফ্যাট অ্যাকুমুলেশনটা যাতে শরীরে কম হয় সেটার ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে আমাদের অনেক ধরনের মানে এই যে বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউনিটি যাকে আমরা বলি, সেই ইমিউনিটিটা যথাসম্ভব রক্ষা করা বা ইমিউনিটিটাকে কী করে আমরা মেনটেন করতে পারি সেটার জন্য কিছু খাবার দাবার খাওয়া। এবারে আসছি, এই যে আমি বলছিলাম ব্যালেন্স ডায়েট অথবা সুষম আহার, এটা কি? এই ব্যালেন্স ডায়েট অথবা সুষম আহার হচ্ছে যেই খাবারের মধ্যে আমরা বলি প্রত্যেকটা গ্রুপের খাবার থাকবে। এই প্রত্যেকটা গ্রুপের খাবার কি? যেরকম ধরুন একটা হচ্ছে সিরিয়াল গ্রুপ, মানে এই ধরুন চাল, আটা, ময়দা, সুজি, বিস্কিট, এটাকে আমরা বলি সিরিয়াল গ্রুপ। তারপরে বলছি পালসেস গ্রুপ, মানে ডাল, ছোলা, মুগ, মটর, এগুলো হচ্ছে পালসেস গ্রুপ। তারপরে আসছে সবজি, একটা হচ্ছে গ্রিন সবজি আর একটা হচ্ছে আদার ভেজিটেবলস, যেরকম ধরুন পটল, ফুলকপি, হ্যানা ত্যানা, এগুলোকে আদার ভেজিটেবলস বলছি। আবার বিভিন্ন ধরনের শাক আছে। এখন শাকটা হয়তো সবাই হজম করতে নাও পারে, সেটা বুঝে খেতে হবে। তারপরে আসছে ফল। আমাদের কি হয়, আমাদের এই বিশেষ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যারা আমরা মাছ খাই, আমরা প্রতিদিন গিয়ে আগে দেখি বাজারে গিয়ে মাছটা আছে কিনা, ফলের দিকে কিন্তু আমরা খুব একটা তাকাই না। খেলে খুব বেশি হলে কলাটা। সেই সিজনাল ফ্রুটস, এটা অবশ্যই কিছু না কিছু একটু খেতে হবে। তাহলে একটা ফল গ্রুপ হলো। তারপরে ডিম আসছে। ডিমে খুব ভালো পরিমাণে আপনার হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন থাকে। কাজে যারা মানে ডিম খান বা অ্যালার্জি নেই ডিমে, তারা ডিমটা খেতেই পারেন। আর মাছ তো সহজ পাচ্ছ, কাজে এই যে মাছ, ডিম, যারা চিকেন খান অবশ্য চিকেনটা বুঝে সুঝে খাবেন সেটা। আর এগুলো ননভেজ আইটেমগুলো আসছে। এরপরে আসছে আপনার ফ্যাট জাতীয় খাবার। তবে বাদাম, বিভিন্ন রকমের বাদাম, শুধু আলমন্ড খেলে হবে না, ডিফারেন্ট টাইপ অফ বাদাম। সবাই আজকাল একটা স্টাইল হয়েছে একটা সবার যে আমরা আমন্ড বাদাম খাই, কিন্তু একটা টাইপের বাদাম না, আমি বলছি মিক্স বিভিন্ন ধরনের বাদামের কথা। এইটাও একটা গ্রুপ হয়ে গেল। তারপরে আসছে আপনার ফ্যাট জাতীয় খাবার। ফ্যাট মানেই কিন্তু খারাপ না, গুড ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। তার মানে তেল কিন্তু একদমই খাবো না তা না, একটা বিশেষ পরিমাণ আছে সেই হিসেবে খেতে হবে। আসলে কি হয়, আমরা সাধারণত সবার জন্য এটাই প্রযোজ্য। একজন মানুষের তার উচ্চতা কতটা, তার শরীরের ওজন কতটা, তার মানে ওই ওয়েস্ট সার্কামফারেন্স বলা হয়, মানে এই কোমরের দিকের যেটা একটা ফিতে দিয়ে মাপা হয়, সেসব কীরকম আছে সেটার হিসেবে আমরা তাকে কতটা খেতে হবে সেটা মাপ করে থাকি। সেজন্য একজনের কতটা ক্যালোরি খেতে হবে, কতটা প্রোটিন খেতে হবে, কি খেতে হবে, সেটা আরেকজনের সঙ্গে রাম আর শ্যামের সেটা আলাদা আলাদা হবে। এটাকে বলা হয় সেজন্য টেইলার মেড। আর খাবারের মধ্যে যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কি? ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এই খাবারগুলো যেরকম প্রয়োজন সেই প্রোটিন জাতীয় খাবার আমাদের মাছ, মাংস, ডাল, ছোলা এগুলো থেকে আসছে। ফ্যাট হচ্ছে গিয়ে বাদাম, তারপরে বিভিন্ন রকমের তেল, একটু ঘি, এগুলো থেকে আসবে। তাছাড়া আমাদের আরেক রকম ফ্যাট আছে। প্রত্যেকটা খাবারেই কিন্তু অল্প করে ফ্যাট থাকে। এমনকি আমাদের ধরুন আটার মধ্যেও একটু অল্প পয়েন্ট সামথিং আছে, সবজির মধ্যেও আছে। সেগুলোকে আমরা বলি ইনভিজিবল ফ্যাট। ইনভিজিবল ফ্যাট আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে, কিন্তু সেগুলো খারাপ না। সেগুলো আমাদের শরীরের মধ্যে গেলে সেগুলোর উপকারও আছে, যার জন্য ওমেগা 3 ইত্যাদি এগুলো ভালো খেতে হয় আর কি। তারপরে আসছে কার্বোহাইড্রেট, মানে শর্করার মধ্যে কি হয়, যেগুলো মানে প্রসেস ফুড বা সিম্পল ফর্মে থাকে, যেরকম ধরুন চিনি হোক বা
প্রসেস ফুড মানে ময়দা ইত্যাদি, ব্রেড, এগুলো যতটা সম্ভব কম খেয়ে কমপ্লেক্স ফর্ম মানে হোল গ্রেইন বলি আমরা, যেগুলোকে খোসা শুদ্ধ ছোলা ইত্যাদি, যেগুলো সেদ্ধ, তারপরে স্প্রাউটস, তারপরে আপনার এমনি হোল গ্রেইন, তারপরে মিলেট এখন খুব চলছে। এখন মিলেট বলতে আমাদের বাংলার মিলেট হচ্ছে কাউনের চাল বা শ্যামা চাল, সেটাকে অল্প পরিমাণে নানান রকমভাবে পদ বানিয়েও খাওয়া যেতে পারে, সেটাও কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য কিছু খারাপ হবে না। এগুলো হচ্ছে আসছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এছাড়া এইসব কিছুর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন আর মিনারেলস। আজকাল আমরা এই অনেকেরই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য অনেক ধরনের অসুখের প্রবলেম হয়ে থাকে। সেজন্য এই আমাদের প্রত্যেক দিনের খাবারে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, আর মাইক্রোনিউট্রিয়েন্ট মানে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস। আজকাল অনেকেই এইসব আমাদের যখন করোনা ইত্যাদি হলো তখন অনেকেই জিঙ্কের কথা শুনেছেন, জিঙ্কের দরকার, সেটা একটা মিনারেলস। আয়রন তো দরকারই, জানেনই আপনারা, আয়রন কম থাকলে আবার একটা রক্তাল্পতা বা অ্যানিমিয়া সেগুলোর ব্যাপার থাকে। সেজন্য এগুলো আমাদের রাখতে হবে খাবারের মধ্যে। সেই জন্য ওয়েজ টু ইট ওয়েল অ্যাজ ইউ গেট ওল্ডার। এখন যখন আপনাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু পথ দেখতে হবে যে কিভাবে খেলে আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করা যায়। সেগুলো যদিও আমার এটা যেহেতু অডিও, এটা যদি আমি দেখাতে পারতাম হয়তো বেশি ভালো হতো। একটা ফুড প্লেট থাকে, ধরুন ফুড প্লেট, আপনারা মানে এটাকে মানে কল্পনা করে নিন ব্যাপারটা। একটা ফুড প্লেট, তার মধ্যে একটা পোর্শনে সবজি থাকছে, একটা একটু সিরিয়াল মানে আমি বলছি ভাত বা রুটি সেটা থাকছে, একটা পোর্শনে মাছ থাকছে, হ্যাঁ, একটু ডাল থাকছে, এরকমভাবে আমাদের যেটা বাঙালি খাবার, এবং একটু ধরুন দই থাকছে, একটা ফল থাকছে। এইটা হচ্ছে সব মিলিয়ে একটা ফুড প্লেট। এবং সেই ফুড প্লেটে কিন্তু সবজির পরিমাণটা বেশি থাকবে, প্রোটিন থাকবে, কিন্তু সিরিয়ালটা কম্পারেটিভলি কম থাকবে। আমাদের ভারতীয়দের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা সিরিয়াল মানে এই যে চাল, আটা, ময়দা, সুজি এগুলো বেশি খাই, কিন্তু প্রোটিন এবং এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট পাবো যেগুলো থেকে, বা অ্যান্টিঅক্সিডেন্ট বলি আমরা কিছু খাবারে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদেরকে অনেক কিছু রোগের থেকে রক্ষা করে। সেগুলোর জন্য যেরকম ফল সবজি খেতে হয় সেগুলো কম থাকে, কিন্তু সেইগুলোর পরিমাণ বাড়িয়ে সিরিয়ালের পরিমাণটা ফুড প্লেটে আপনাকে কমাতে হবে। তারপরে ধরুন বিভিন্ন ধরনের ফল আছে, ভেজিস আছে, হোল গ্রেইন আছে। তবে লো ফ্যাট ডায়েরি মানে যেগুলো দুধের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজটা কম থাকবে। অনেকের আবার দুধে প্রবলেম হয়, অনেকেরই আমি শুনেছি যে দুধের মধ্যে একটা সমস্যা আছে যে ল্যাকটোজ ইনটলারেন্স বলে। দুধে যদি সমস্যা থাকে তাহলে আপনারা দই খেতে পারেন। তারপরে দুধটাকে ছানা করে জলটাকে পুরোটা বের করে দিলে পরে এই যে হজমের সমস্যাটা ততটা থাকবে না। আর পরিমাণে কম খেয়ে আপনি গ্র্যাজুয়ালি এই খাবারগুলো ইন্ট্রোডিউস করতে পারেন। কারণ একটা খাবার আপনি যদি বাদ করে দেন, একটা গ্রুপের খাবার যদি আপনি পুরোটা বাদ করে দেন, তাহলে সেই গ্রুপের খাবারে যেরকম আপনার এই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, এগুলোর মধ্যে যেরকম আপনার ক্যালসিয়াম আছে, ডি আছে, এগুলো তাহলে বাদ হয়ে যাবে। তাহলে দুধটা ডাইরেক্টলি না খেলেও দুধের আদার প্রোডাক্টটা একটু চেষ্টা করুন, তাহলে আপনাদের মানে শরীরটা অনেকটা ঠিক থাকবে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা অনেকেই এড়িয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন বাজার থেকে কোনো জিনিস কিনবেন তখন নিউট্রিশনাল লেভেলগুলো দেখবেন। কারণ নিউট্রিশনাল লেভেলটা অবশ্যই দেখা দরকার যে তার মধ্যে কি কি আছে। যেসব খাবার আপনার হয়তো শরীরের জন্য উচিত না, তাহলে সেই খাবারটা আর সেই লেভেল অনুযায়ী সেই খাবারটা আপনার নেওয়া যাবে না। সেই জন্য খুব কেয়ারফুলি আপনি নিউট্রিশন লেভেলগুলো দেখবেন, যেগুলো মানে বাজার থেকে কেনা জিনিস থাকে সেটা। আরেকটা জিনিস আমাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে, সেটা বাকি থাকবে, সেটা হচ্ছে কি স্টে হাইড্রেটেড। মানে আপনাদের ফ্লুইড ইনটেকটাও কিন্তু ভালো রাখতে হবে। যদি কারো কিডনি ইত্যাদি সমস্যা না থাকে তাহলে যথেষ্ট পরিমাণে
জল খেতে হবে। বিশেষ করে শীতের দিনে অনেকেই জল খেতে ভুলে যান, কাজে অন্ততপক্ষে 3 লিটার জল তো দিনে খাওয়াই উচিত, সেরকমভাবে খেতে হবে। যদি আদার্স কোনো জলের মানে রেস্ট্রিকশন থাকে কিছু কিছু অসুখের জন্য, সেরকম রেস্ট্রিকশন না থাকলে কিন্তু মানে স্টে হাইড্রেটেড। আর প্রত্যেকটা খাবারেরই বলে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স আছে, মানে কতটা প্রোটিন খাবেন, কতটা ফ্যাট খাবেন, কতটা কার্বোহাইড্রেট খাবেন, কতটা ভিটামিন কত পরিমাণে খাবেন। এগুলো সাধারণত আমরা যারা ট্রান্সলেটার, মানে আমরা তো ফুড ট্রান্সলেটার, আমরা এগুলো দেখে থাকি যে কতটা কি পরিমাণে খেতে হবে। কখনো যদি সুযোগ সুবিধা হয় তাহলে আপনারা একজন কোনো অভিজ্ঞ এরকম ডায়েটিশিয়ানদের পরামর্শ নিয়ে নেবেন, নিয়েও তারপরে আপনাদের একটা মোটামুটি ধারণা হয়ে যাবে যে আমাকে সারাদিনে সকাল থেকে রাত প্রত্যেকটা গ্রুপের খাবার কতটা খেতে হবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাকে ধন্যবাদ জানাই তার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। তারই মূল্যবান তথ্য প্রবীণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রায় সাহায্য করবে। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMIG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CMIG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।